হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর চলছে ভালোবাসার সারথি হয়ে আমরা দুজন আপনাদের সব ভালোবাসা পৌঁছে দেব আপনাদের প্রিয় মানুষের কাছে। এবং আজকে একজন বন্ধু থাকবেন, লাভগুলো থাকবেন আজকে ইরাজ এবং জয়ের সাথে, তারাও জয়েন করছেন কিছুক্ষণের মধ্যেই এবং তার গল্প আজকে আমরা শুনবো। সেই সাথে সব বন্ধুর মনের কথা তো শেয়ার করছি। আর এক্স্যাক্টলি সময় এখন 11:55 এবং সবাইকে বলছি যে যারা গ্লোবালি অ্যাকসেপ্টেড ডিগ্রি অর্জন করতে চান বা স্কিল বেসড জব ওরিয়েন্টেড শিক্ষার সন্ধান করছেন তারা যোগাযোগ করুন ব্যাকে। আর অ্যাডমিশন ফিতে 50% ডিসকাউন্টে ভর্তি চলছে। এই সুযোগ থাকছে 31 মার্চ 2011 পর্যন্ত। যোগাযোগের ঠিকানা বাড়ি হচ্ছে 28/B রোড নম্বর 5, ধানমন্ডি, ঢাকা 1205। ফোন হচ্ছে 96777054, মোবাইল নাম্বার হচ্ছে 01747816003। ওয়েবসাইট www.backbd.org, ইমেইল হচ্ছে info@backbd.org। সো ফ্রেন্ডস, আমার সাথে জয় আছে, আরেকজন ভালোবাসা সারথী এবং কিছু এসএমএস নিয়ে অপেক্ষা করছে। ওয়েল বন্ধুরা, ইরাজ আমার মনে হয় এসএমএস এ যাওয়ার আগে আমাদের লাভ গুরু যেটা আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। সো এসএমএস গুলো নিয়ে আমরা গুরুর কাছে চলে যাব। গুরু কেমন আছেন? ভালো আছি, কেমন আছো তোমরা? গুরু অনেক ভালো আছি। গুরু কেমন কেটেছে আপনার পুরো সপ্তাহটা? পুরো সপ্তাহটা তো অন্যরকম ছিল। আজকের শুরুটাও ভালো ছিল, কিন্তু স্বপ্ন দেখছিলাম যে অবশ্যই বাংলাদেশ, আমরা যে সমীকরণের মধ্যে ছিলাম, ইরাজ বারবার যে ক্যালকুলেশন করছিলেন, আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, আমি কিছু বলার নেই, আপসেট। মানে যত রকমের প্ল্যানিং ছিল যে আমি উঠে দাঁড়ালে উইকেট পড়বে, ইরাজকে বের করে দিলে উইকেট পড়বে, তাদের কাজ হয়নি, কুফা মুস্তাফাকে বের করে দিলে উইকেট পড়বে, বিভিন্ন রকমের প্ল্যানিং করি। বরঞ্চ আমি যতক্ষণ ছিলাম ভালো খেলছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই না ইরাজ, তুমি এই ক্রেডিটটা আসলে সবসময় নিতে চাও। ক্রেডিটে কিন্তু ইরাজ একদম এক্সপার্ট হয়ে গেছে, অপপ্রচার। কিন্তু তারপরেও আমি আশান্বিত, আমি আশাবাদী মানুষ। এবং এতো একটা ক্রিকেট খেলা, যুদ্ধের মতো অনেক বড় একটা ব্যাপার। আমরা খুব অল্প সময়ের ব্যবধানে প্রশিক্ষিত একটা বাহিনীকে আমরা পর্যুদস্ত করতে সক্ষম হয়েছিলাম। ঠিক একই ঘটনা ঘটবে চিটাগাং এর মধ্যে। জয়রথ শুরু হয়েছে, সেই জয়রথ অব্যাহত থাকবে এবং আমরা আশা করি অবশেষে আমরা আমাদের রথ পার করতে পারবো। সেই কারো উপরে ভর করে বৈতরণী পার হওয়া না, নিজের ভরে, নিজের জোরে, নিজের শক্তি দিয়ে আমরা বৈতরণী পার হব। ওয়েল ইরাজ, দেখছি ইতিমধ্যেই এবং গুরু আছেন আমাদের কাছে, রয়েছে অনেক ধরনের এসএমএস, অনেক এসএমএস করেছে বন্ধুরা। তো প্রথমেই পড়ে ফেলছি। গুরু ওশেন গার লিখেছেন, ভালোবাসি আকাশের চাঁদকে, কিন্তু ওই জানে না আমার ভালোবাসার কথা। কখনো জানতে পারবো বলে মনে হয় না, তাই শুধু নীরব হয়ে তাকিয়ে থাকি চাঁদের পানে। সো গুরু, এ ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, এসএমএসটা ইন্টারেস্টিং হচ্ছে, আকাশের চাঁদ। এই মজাদার বার্তাতে আমি যাওয়ার আগে তার নামটা আমি একবার একটু শুনতে চাচ্ছি। ওশেন গার, ওশেন গার, ভালোবাসি আকাশের চাঁদকে। ওয়াও, সমুদ্রকন্যা। গার্ল বলতে আমার একটা কথা মনে পড়লো যে অনেক শিশুদের কথা চলে আসে, বাচ্চাদের কথা চলে আসে। গার্ল বলতে তো অ্যাকচুয়ালি আমরা বালিকা বুঝি এই অর্থে। আজকে কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিন এবং আজকে বিশ্ব শিশু দিবস। আমরা শুভেচ্ছা, আজকের এই দিনটাতে আমরা তাকে অনেক বেশি করে স্মরণ করি এবং তার জীবনের সত্যিকারের কর্মময় জীবনের যে ভালো ভালো বিষয়গুলো আছে সেগুলোকে আমাদের জীবনে অনেক বেশি করে চর্চা করি এবং নতুন উদ্যমে আবার পথ চলা শুরু করি। সেই সাথে অনেক খারাপ লাগা, অনেক কষ্টের মুহূর্তের মধ্যে আমার কিছু ভালো লাগা মুহূর্তও আছে। এই ভালো লাগা মুহূর্তে যাওয়ার আগে ওশিন গালের যে প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে চাঁদকে সে ভালোবাসে, কিন্তু নাই। হ্যাঁ, কিন্তু আছে। সে হচ্ছে চাঁদের দিকে শুধু তাকিয়ে থাকতে পারে, বা চাঁদকে সেটা বলতেও পারবে না, চাঁদ কখনো শুনতেও পারবে না। তাহলে ওর পক্ষ থেকে আমি বলছি, ও চাঁদ, সামলে রাখো যোচনাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। আপনাদের দুজনের এই চাঁদ বিষয়ে কথাবার্তা শুনে আমি তো খুব চাঁদ দেখতে ইচ্ছে, উদাস হয়ে যাচ্ছি আমি। তুমি বাইরে তাকালে হয়তো দেখতে পারবে, আজকে দেখলাম যে চাঁদের সেই আলো আজকে আমাদের সবাইকে আলোকিত করছে রাতে, আস্তে আস্তে দেখলাম, রাইট? এরপরে পূর্ণ লাভ লিখেছে, পূর্ণ লাভ না, ওনার নামটা উনি লেখেনি, উনি লিখেছে যে ওনার পূর্ণ লাভ আবার লাইফে চলে আসছে। সো লাভ গুরুকে জিজ্ঞেস করছে যে গুরু, আমি কি পূর্ণ লাভকে আবার গ্রহণ করবো নাকি পিছিয়ে যাব, কোনটা করব? এখানে একটি বিষয়, কারণ আমি বারবারই বলি যে মানুষ যদি কাউকে পরিপূর্ণভাবে ভালোবেসে থাকে, অর্থাৎ মানুষের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, এটা কিন্তু কখনোই মন থেকে কখনোই উবে যায় না, এই ভালোবাসাটা কিন্তু থাকে। সো পরিস্থিতি যদি এইরকম হয় বন্ধু, যে কোনো একটা কাঠফোটা দুপুরে, কোনো এক হতাশাগ্রস্ত বিকেলে তার কথা মনে করে তোমার এখনো কষ্ট লাগে, এখনো ফিরে যেতে মন চায়, তাহলে আমি বলবো যে সুযোগটা তুমি হাতছাড়া করো না, ভালোবাসার মানুষটিকে তুমি তোমার পাশে নিয়ে আসো। সো বন্ধু, সুযোগ হাতছাড়া না করে তাড়াতাড়ি তোমার ভালোবাসার মানুষের হাত ধরে ফেলো। শুভ্র মতিঝিল থেকে জানিয়েছেন যে আমি সুমাকে, আমি এই সেমিস্টার একটা কারণে পড়ছি, সেটা পরে বলছি, যে আমি সুমাকে আমার জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসি, প্লিজ ওকে বলে দাও। এবং ও আমাকে বুঝতে চায় না কেন ওকে কত ভালোবাসি। আমি এই সেমিস্টার জন্য পড়লাম জীবনের চেয়ে বেশি ভালোবাসা যে টার্মটা আমরা অনেক সময় উপমায় ব্যবহার করি। সো হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট দিস? জীবনের চাইতে আসলে ভালোবাসার মূল্য অনেক বেশি। যদিও আমরা অনুষ্ঠানে প্রায়শই এই ধরনের অতিথি হয়তো আসে যেখানে আমাদের ভালোবাসাটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ হয়, তারপর আমরা আমাদের বলতে দ্বিধা নাই যে পৃথিবীতে যদি সত্যি মূল্যবান কিছু থেকে থাকে তা নিয়ে তো আছে শুধুই ভালোবাসার মধ্যে। আজকে যেমন আমার প্রায় 5 থেকে 6 ঘন্টার একটা দীর্ঘকালীন ভ্রমণ ছিল ট্রেনে। আজকে হ্যাঁ, আমি যে বার্থডে ছিলাম সেই বার্থডে একজন দম্পতি ছিলেন একটা,
আমি কথা প্রসঙ্গে জানতে পারলাম যে তাদের দাম্পত্যের বয়স প্রায় 40 বছর। তা আমি একটা জিনিস দেখে অবাক হচ্ছিলাম যে পরস্পরের প্রতি কত বেশি মাত্রায় তারা যত্নশীল, কত বেশি মাত্রায় তারা কেয়ারিং। এক পর্যায়ে ওই ভদ্রলোক বলছিলেন যে আমার ইনহেলারটা কোথায়, ওনার আবার অ্যাজমার একটা প্রবলেম আচ্ছা আছে। আচ্ছা। আমি তো একটু আগে পকেটে নিলাম, আমার মনে হয় নিতে ভুলে গেছি। তো ওনার ওয়াইফ যিনি, তিনি বলছেন যে না তুমি ভুলতে পারো, সেখানে আমি আগে থেকে আমার পার্সে এটা রেখে দিয়েছি। তো ভদ্রমহিলা ভুলে গেছে, ভদ্রলোক মনে করিয়ে দিচ্ছেন তোমার তো প্রেশার ওষুধটা তুমি এখনো খাওনি, এটা খেয়ে নাও। এক পর্যায়ে হয়তো বয়সের ভারী হোক, উনি একটু ক্লান্তি বোধ করছেন, তখন কোনোভাবে ভদ্রমহিলা একটু ম্যানেজ করে ভদ্রলোককে বললো যে তুমি এখানে মাথা দিয়ে ঘুমাও। তিনি তার কোলে মাথা দিয়ে ঘুমানোর ব্যবস্থা করে ওয়াও দিলেন। সুইট। এত এই বছরে যে পরিস্থিতিগুলো, আমি লোভ সামলাতে পারছিলাম না, আমার মনোযোগ আমি ওদিকে পুরোটাই আর চোখে দেখার চেষ্টা করছি পুরো বিষয়গুলো, বাট যেহেতু সামনাসামনি তাকালে হয়তো একটা বিব্রতকর হ্যাঁ, বিব্রত পরিস্থিতি বোধ করতে হতে পারে। তো আমি পরবর্তীতে আমার জানার খুব কৌতূহল যে কিভাবে সম্ভব। আমরা তো এতটুকুই জানি যে ভালোবাসা নাকি ফিকে হয়ে যায়, ভালোবাসা নাকি খুব বেশি দিন চিরনবীন থাকে না। বা বিয়ের পরে হয়তো অনেক বছর নিন্দুকেরা হয়ে দাবি গেলে- করেন। হ্যাঁ, অনেকেই বলে যে অনেকদিন একসাথে থাকার কারণে আকর্ষণটা, সেই নবীন ভাবটা নাকি থাকে না। তো এরা এমন কি মহা ঔষধ বা এমন কি আশ্চর্য বটিকা ধারণ করেছে যে কারণে ভালোবাসাটা ফিকে হওয়া তো দূরের কথা, ভালোবাসাকে হারিয়ে দিয়েছে এরা। এবং যত দিন যাচ্ছে আমার যেটা মনে হয় 40 বছর তো পার করেছে, আরো 40 বছর আল্লাহ বাঁচায় রাখুক তাদেরকে। আরো 40 বছর পার হলেও ওদের মধ্যে থেকে হয়তো ভালোবাসা কখনোই এবং ফিকে হবে বয়সের না। যে গাণিতিক হিসেব সেটাকে হার মানিয়ে দিয়েছে তারা মনের এবং হিসেব দিয়ে। এবং আমি ভদ্রলোক করিডোরে হাঁটছিলেন যখন, তখন আমি ভদ্রলোককে, আমার ওইটা কিন্তু জানার খুব ইচ্ছা যে কোন কারণে ওনাদের মধ্যে ভালোবাসার এই যে ব্যাপারটা এটা এত বেশি মজবুত। তো ভদ্রলোককে একবার জিজ্ঞেস করে বসলাম যে আপনার সাথে কিন্তু প্রচন্ড আন্ডারস্ট্যান্ডিং এবং আপনারা পরস্পরের প্রশ্নে কিন্তু প্রচন্ড বেশি কেয়ারিং, এর পেছনে কারণটা কি বলেন তো? তো একবার শুধু উনি বললেন যে দেখেন, আমি আমার জীবনে যত সঞ্চয় ছিল এবং আমার পেনশনের টাকা সহ যতগুলো টাকা হয়েছিল, আমার বড় আচ্ছা। স্বাদ ছিল একটা বাড়ি করার। একটা দারুণ আমি বাড়ি করেছি, প্রায় অনেক অনেক টাকা আমার যা ছিল সব ইনভেস্ট করেছে ওই বাড়িতে, এবং বাড়িটা ফাইনালি আমি আমার বউয়ের নামে লিখে দিয়েছি। তো আমার যারা নিন্দুকেরা, যারা আমার আশপাশের মানুষ, যারা আমার কাছের মানুষ, তারা বলেছে যে কেন তুমি তোমার বউয়ের নামে বাড়ি করবে, বাড়ি তো তোমার নিজের নামে হওয়া উচিত। তখন আমি চিন্তা করি, আমিও নিজে নিজে চিন্তা করি যে আমি কেন করেছি। একটা সময় ছিল আমার বউ কিন্তু অনেক স্কলার স্টুডেন্ট ছিল, সেও কিন্তু একটা ভালো চাকরি পেয়েছিল এবং সেই চাকরিটাকে সে পায়ে ঠেলেছিল শুধুমাত্র তার সংসারের দিকে একটু বেশি মনোযোগী হবে সেই কারণে। তো সে যদি সার্ভিস করতো তাহলে কিন্তু এই শীতকালীন সময়ের মধ্যে অনেক কোটি টাকা কিন্তু সে ইনকাম করে ফেলতে পারত। তো সে যেহেতু আমার সংসারের দিকে তাকিয়ে ত্যাগ স্বীকার করেছে, তা আমি তার দিকে তাকিয়ে কেন ত্যাগ স্বীকার করবো না? তো পরস্পর প্রতি এই যে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি, এই জিনিসটাই কিন্তু মানুষকে অনেক দূর নিয়ে যায় এবং ভালোবাসাকে অনেক দূর নিয়ে যায়। যাই হোক, আমি আবার উদাস হয়ে যাচ্ছি, তো বেশি উদাস হয়ে যাওয়ার আগে আমরা আমরা কিছু বার্তা নিয়ে নিই। আরেকটা এসএমএস পড়ছি। পরে আবার পঙ্কজ উদাসের গান শুনতে হবে, উদাস হয়ে গেল। আচ্ছা আচ্ছা। সুমাই লিখেছে ইউবি থেকে, একটা মিষ্টি প্রেমের প্রকাশ এই এসএমএসটাতে আছে যে যখন নিঝুম রাতে ঝিরিঝিরি বাতাস আমাকে ছুঁয়ে যায়, তখন সমগ্র সত্তা উজাড় করে চিৎকার করে বলতে ইচ্ছে করে তোমায় ভালোবাসি অনেক বেশি। খুব সুইট একটা এসএমএস। আরেকবার পড়ো। যখন নিঝুম রাতে ঝিরিঝিরি বাতাস আমাকে ছুঁয়ে যায়, তখন আমার সমগ্র সত্তা উজাড় করে চিৎকার করে তোমায় বলতে ইচ্ছে করে ভালোবাসি অনেক বেশি। হ্যাঁ বন্ধুরা, সবাই তোমরা যেন সবার সত্তা উজাড় করে মন প্রাণ সঁপে দিয়ে, দিস ইজ সুইট লাভ, হ্যাঁ রাইট? সেই রকম ভাবে মন প্রাণ সঁপে দিয়ে বলতে পারো যে আমি তোমাকে ভালোবাসি। আর সেই কারণেই কিন্তু আমার ভালোবাসার এই অনুষ্ঠান, যাতে করে আমরা ভালোবাসাটাকে পরিপূর্ণভাবে লালন করতে পারি। ওয়েল বন্ধুরা, কইতে সময় এখন 12:03। গুরু, আমরা কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি আমাদের বন্ধুর কাছে। তবে তার আগে তোমাদেরকে বলছি, তোমাদের ভালোবাসার ভালো লাগার কথাগুলো লিখে পাঠিয়ে দিতে পারো 2323 এই নম্বরে। তোমার সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করো আর এই দিন স্পেস দিয়ে তোমার নাম, দিন স্পেস দিয়ে লোকেশন, এবং তোমার কথাগুলো লিখে পাঠিয়ে দাও 2323 এই নম্বরে। এবং আরো বলছি, যদি আগামী অনুষ্ঠানের অতিথি হয়ে আসতে চাও তাহলে যেটা করতে হবে এসএমএস। তোমার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে লাভ গুরু, দেন তোমার বয়স, তোমার নাম এবং লিখে পাঠিয়ে দিতে হবে 2323 এই নম্বরে। তো আর দেরি না করে চলে যাচ্ছি সরাসরি গুরুর কাছে, শুনবো আজকের অতিথির ভালোবাসার জীবনের কাহিনীগুলো। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সেই ক্ষণে, মহেন্দ্রক্ষণে, যে ক্ষণের জন্য আমরা সবাই তাকিয়ে থাকি, অপেক্ষায় থাকি পুরো এক সপ্তাহ জুড়ে। তা আমার সামনে উপবিষ্ট আজকের অতিথি বন্ধু, কেমন লাগছে আজকের আমার ভালোবাসা অনুষ্ঠানে এসে? অনেক ভালো লাগছে। আপনি কি কখনো চিন্তা করেছিলেন যে আমার ভালোবাসা স্টুডিওতে আপনি আসবেন এবং আপনার জীবনের কথা বলবেন? আগে আগে যখন মাঝে মাঝে অনুষ্ঠানটা শুনেছি, তখন মনে হয়েছে একদিন আমিও আসবো, আমি আমার বলবো আমার ভালোবাসার কথাগুলো। তাই আমরা দেরি না করে আগে আপনার নামটা জেনে নিয়ে সরাসরি চলে যাবো আজকের ভালোবাসার, আপনার জীবনের কথা শুনতে। আমার নাম শাওন। আমার নাম শাওন। আমি বুয়েট থেকে গ্রাজুয়েশন করেছি। তারপর এখন এই মুহূর্তে আইবিএতে এমবিএ করছি। আচ্ছা। আইবিএতে এমবিএ করছি। তো 2004-এ যখন আমি 2004-এ লাস্টে যখন আমি বুয়েটে ভর্তি হই নটরডেম কলেজ থেকে, তখন জীবনের শ্রেষ্ঠ সময়গুলো শুরু হয় মনে হয় আমার কাছে। ইউনিভার্সিটি লাইফ, বেস্ট টাইম অফ লাইফ। ওকে, তো এক সময় দেখা গেল যে আমি আসলে ঠিক বুয়েটের সিস্টেমটার সাথে ঠিক সুইট করতে পারছি না। আস্তে আস্তে আমার রেজাল্টটা ফল করতে থাকে। তো এক সময় দেখা যায় যে আমি আসলে কেমন যেন বিভিন্ন আধারে যেমন
ডুবে যাচ্ছি আর কি। তো এক সময় বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, মাঝে মাঝে ফ্যামিলি নিয়েও টেনশন ছিল, নিজেকে নিয়েও টেনশন ছিল, নিজের রেজাল্টগুলো নিয়েও টেনশন কিন্তু ছিল। শাওন ভাই, যে কথাটা শুনলাম, যে ট্র্যাক রেকর্ড শুনলাম, সেটা তো আপনি একজন গোল্ডেন বয়, কারণ আপনি নটর ড্যাম, দেন বুয়েট, দেন আপনি আবার এমবিএ কমপ্লিট করছেন। সব মিলিয়ে তো অনেক দারুণ একটা ব্যাপার। হ্যাঁ ভালো ছিল, তারপরে কেমন যেন একটা ফ্রাস্ট্রেশন হঠাৎ করে শুরু হয়ে গেল রেজাল্টটা, তো কারণ সারা জীবন শুধু পড়াশোনার সেক্টরই ছিলাম, তো সো পড়াশোনাটা যখন ভালো হতে না লাগলো তখন কেমন যেন একটা ব্রেক করলাম আচ্ছা, নিজেকে আর কি। তারপর? তো তারপরে যেটা হলো, তা যখন দেখলাম যে আমি আসলে ঠিক স্যুট করতে পারছি না, তখন নিজেকে আমি বিভিন্ন কাজে ব্যস্ত রেখে দিলাম। প্রচুর মুভি দেখা শুরু করলাম, প্রচুর মঞ্চ নাটক দেখা শুরু করলাম, তারপরে বিভিন্ন কালচার প্রোগ্রামগুলোতে যাওয়া শুরু করলাম। তো সব জায়গায় যেতাম, সবকিছু ভালো লাগতো, তারপরে কেমন যেন একটা হাহাকার ছিল নিজেকে, যেন মানে কোথায় যেন শুটা ঠিক কাজ করছিল না, লাইফে শুটা ঠিক কাজ করছিল না। তো আর বিভিন্ন যেখানে যেতাম সেখানে দেখা যেত যে বিভিন্ন কাপড়রা যাচ্ছে, ইয়া করছে। লাভ নিয়ে আমার সবসময় একটা ফ্যাসিনেশন ছিল। আমি সবসময় এক্সপেক্ট করেছি যেন পিওর লাভটা বা অরিজিনাল যে লাভটা, সেটা স্পর্শ যেন আমি পাই, কখনো যেন পাই। আমি ঈশ্বরের কাছে, আমার সৃষ্টিকর্তার কাছে এই আবেদন আমি সবসময় করেছি, আল্লাহ কখনো হোক আমাকে এই লাভের গন্ধটা যেন কাছ থেকে পাওয়া কাছ যায়। থেকে যেন আমি টাচ করতে পারি। তো যখন 2009-এর মাঝখানে তখন আমার লাস্টের টার্মে, আগের টার্ম চলছে, তখন আমি বইটা মোটামুটি খুব খারাপ অবস্থার মধ্যেই আছি। তো একদিন আমি গুলিস্তান করে বইতে যাব, লোকাল বাসে, 7 নম্বর বাসে করে যাব। তো সেখানে গিয়ে সেখানে দেখা হলো যে আমি বাসটার জন্য ওয়েট করছি, সেখানে একটা মেয়ে ওয়েট করছে। আচ্ছা, এর আগে একটা কথা আমি বলে রাখি, আমি যেহেতু প্রচুর ঘোরাফেরা করতাম, আমি 2009-এর ফার্স্টের দিকে একবার নেপাল যাই। আচ্ছা, ফার্স্টের দিকে একবার নেপাল যাই, সবার জন্য আমি গিফট কিনি, আমার যে ফ্রেন্ডদের জন্য সবার জন্য গিফট কিনি। কিন্তু সেখানে একটা শাল দেখে আমার খুব পছন্দ হয়, সেটা হচ্ছে ডিপ ব্লু কালারের শাল, মাঝখানে ডিজাইন করা। তো শালটা দেখে মনে হয় এই শালটা আমার স্পেশাল কাউকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো স্পেশাল কাউকে দিতে হবে, শালটা আমি রেখে দেই। বাসার ড্রয়ারে সবসময় শালটা ছিল, আমার মাও দেখেছে সবসময় শালটা। তো মা সবসময় জিজ্ঞাসা করতো, শালটা কাউকে দিচ্ছ না কেন? আমি যে শালটা দিব কাউকে, দিব। যাই হোক, তারপরে সেখানে যখন আমি গুলিস্তানে, যখন সেই মেয়েটার সাথে একজনের সাথে দেখা হলো, দেখলাম আমার শালটা যে কালারের ছিল, তার জামার ঠিক সেই কালারের। ঠিক আছে, তখন হঠাৎ করে মাথায় ক্লিক করলো, আর শালটা তো এই কালারের। ঠিক আছে, হঠাৎ করে আমি মনে হলো যে আমার আশপাশে আর কোনো মানুষ নেই, সে মেয়েটাই শুধু আছে। ঠিক আছে, হঠাৎ করে এটা হলো। তারপরে একের পর এক বাস আসছে, আমরা আর কোনো অদ্ভুত রোমান্টিক দৃশ্য, হ্যাঁ। পেছনে মিউজিক বাজছে, আপনি আর সে, গুলশান পুরা ফাঁকা। উত্তম সুচিত্রা। তো বাস একটা পর একটা আসছে, আমি দুজনে কেউ বাসে উঠতে পারছি না, কারণ প্রচুর ভিড় হয়ে বাসে আসছে। আমি দেখলাম সেও কিছু বাস মিস করছে, আমি কিছু বাস মিস করছি। তারপর একটা বাস আসলো, তো সে বাসটা প্রচুর ভিড়। তা আমি কোনোভাবে একটা পা ঝুলিয়ে উঠে পড়লাম আর কি। তো উঠে পড়লাম, ঝুলে পিছন থেকে ও বললো, ভাই আমাকে একটু উঠতে দেন। ঠিক আছে, আমাকে একটু উঠতে দেন। তা আমার কি জানি মনে হলো, নর্মালি আমরা কিন্তু স্বার্থপর ভাবে কেউ উঠি না, চলে যাই, তা মনে হলো চান্স দেই। ঠিক আছে, তো সে উঠতে গেল, এমন সময় বাসটা দিল ছেড়ে। তো সে বাসে উঠতে না পেরে পড়ে গেল রাস্তায় পড়ে গেল, বাস চলে গেছে, মানে জাস্ট কোনো মেজর ইঞ্জিনিয়ার রাস্তায় পড়ে গেছে। আচ্ছা, আচ্ছা, তো পড়ে গেল, তো আমি পাশে গিয়ে তাকে তুললাম। আপনি নেমে গেছেন তখন? আমি নেমেই তাকে উঠার জায়গা ও দিয়েছি। আচ্ছা, আপনি আগে, আমি আগে, প্লিজ পহলে আপ যাইয়ে, হ্যাঁ, এই টাইপের। আপ জায়গায়। তো আমি তাকে জায়গা দিলাম যে সে উঠুক। তো দেখলাম যে সে উঠতে পারেনি, আর সে পড়ে গেছে। তো সে উঠার পর আমি এখন জিজ্ঞেস করলাম, আপনি কোথায় পড়েন, আপনি কোথায় যাবেন? সে বলল যে আমি ইডেন কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, বলছে আমি তো বুয়েটে যাচ্ছি, তো একসাথে রিক্সায় যাবেন, তাই আমি আপনাকে ড্রপ করতে পারবো। সরি, আমাকে আপনি ড্রপ করতে পারবেন, আপনারটা যেহেতু পড়ে। তো হলো, ওর কোনো উপায়ও ছিল না আর কোনো। সো রিক্সা উঠলো, বলেন ঠিক আছে ভাই চলেন। তো গুলিস্তান থেকে পলাশী মোড় পর্যন্ত প্রায় 15 মিনিটের রাস্তা। তো এখানে জাস্ট আমাদের পরিচয়টা হচ্ছে কি নাম বললো, নাম মুন্নি, কোথায় পড়ে, ইডেনে পড়ে, ইংলিশে পড়ে। আচ্ছা, তো আমি নিজে যেহেতু সবসময় সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তো লিটারেচারের ব্যাপারটা আমাকে সবসময় খুব টানতো। আচ্ছা, তো ইংলিশ কথাটা শুনে বা ইংলিশটা দেখে কেমন জানি খুব ভালো লেগে গেল। আর আমি কথাটা বলে খুব ফ্রিলি কথা বলছিলাম, সেও আমার সাথে খুব ফ্রিলি কথা বলছিল, জাস্ট আর সেও বই শুনলো, মানে খুব খুশি যে ভালো ছেলেই হবে নিশ্চয়ই, সবাই তো বইটা ভালো না, তারপর বললাম আর কি। তো যাই হোক, তো যখন পলাশী চলে এসছে, আমি রিক্সা থেকে নেমে যাচ্ছি, ভাড়াও দিলাম অর্ধেক। সে ব্যাপারটা বেশ আশ্চর্য হলাম, কেন ভাড়া দিলাম। যাই হোক, তো তখন আমার হঠাৎ করে মনে হলো, আমি যদি ওর ফোন নাম্বারটা এখন না নেই, তাহলে লাইফে আমার সাথে কখনো আর দেখা হবে না, কখনো কন্ট্যাক্ট হবে না। আমার যে কোনো মেজর উদ্দেশ্য ছিল তাও না। ভাবলাম আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? তখন বললো, ভাইয়া হ্যাঁ ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া যাবে, কিন্তু ভাই ডিস্টার্ব করতে পারবেন না। ঠিক আছে, খুব স্বাভাবিক কথা।
তো এটাই আমার লাইফে ফার্স্ট কারো ফোন নাম্বার নেওয়া, কোনো মেয়ের ফোন নাম্বার নেওয়া, এবং এটা লাস্ট ফোন নাম্বার নেওয়া। যাই হোক, ফোন নাম্বারটা নিয়ে নিলাম, আর সে আমাকে আমি মিস কল দিলাম, তো তার আমার ফোন নাম্বারটাও সে পেয়ে গেল। জাস্ট ঘটনা এতটুকুই। তো বাসায় যাওয়ার পরে সন্ধ্যার সময় সে আমাকে একটা SMS পাঠালো, থ্যাংক ইউ ভাই হেল্প ফর দ্য হেল্প। আমি বললাম ওকে থ্যাংক ইউ, ঠিক আছে থ্যাংক ইউ। তারপরে এরপর আর কোনো যোগাযোগ নেই। তারপরে আমি সাধারণত আমার যেটা অভ্যাস সাধারণত হচ্ছে আমি মোবাইলের যে নাম্বারগুলো সেভ করা থাকে রেগুলার বেসিস সেগুলো আমি ডিলিট করি, ঠিক আছে, যেগুলো আননেসেসারি নাম্বারগুলো, এই অভ্যাসটা তারও ছিল। কিন্তু আমি যতবারই নাম্বারগুলো ডিলিট করতে যাই এই নাম্বারটা আমি কখনো ডিলিট করি না, কেন জানি। ওই জামার ওই কালারটা চলে আসে। হ্যাঁ, কালারটা চলে আসে, নামটাও চলে আসে, কেমন যেন একটু চোখে চোখে ভাসে। ঠিক আছে, কিন্তু আসলে ঠিক ডিস্টার্বও করছি না, আমি তো কল দেওয়াটা আমার ঠিক ধাঁচেও নেই, আমি কল দিবও না, হচ্ছেও না। তো এর মধ্যে হঠাৎ করে প্রায় 3-4 মাস পরে রোজার ঈদ আসে। রোজার ঈদে হঠাৎ করে সে একটা SMS পাঠায়, ঈদ মোবারক। আমি তো দেখে আকাশ থেকে পড়ে, আল্লাহ, এই নাম্বার থেকে SMS এসছে, কি অবস্থা। আমি সাথে সাথে বলি, আপনি আমাকে এতদিন পর মনে রেখেছেন, থ্যাংক ইউ। জাস্ট এখানেই শেষ। আচ্ছা, এখানে শেষ। তারপরে নভেম্বর মাস চলে আসে, আমাদের দেখা হয়েছে জুনের দিকে, নভেম্বর মাস চলে আসে। নভেম্বর মাসের 12 তারিখের দিকে সে হঠাৎ করে রাতের বেলা ফোন করে, বলে, ভাই আমি তো বসেছিলাম, চুপচাপ বসেছিলাম, আপনার নাম্বারগুলো ঘাটছিলাম, হঠাৎ করে আপনার নাম্বারটা দেখে মনে হলো আপনি এখন কেমন আছেন, অনেকদিন ইয়া নেই। তা আমি তো অন্য একটা নাম্বার থেকে ফোন করেছি। আপনি কখনো ফোন দিতেন না? না, আমি কখনো ফোন দিইনি। আচ্ছা, আমি কখনো ফোন দিইনি, সেও মাঝখানে কোনো ফোন দেয়নি। মাঝখানে শুনেছি যে ওর ফ্রেন্ডদের কাছে বলছে যে আমাকে একসাথে বুয়েট একটা ভাই পরিচয় হয়েছে, আর আমিও তো আমার দু একটা ফ্রেন্ডকে বলেছি যে এরকম রাস্তায় দেখা হয়েছিল, সবাই দুই মজা টজা করতে। আমি বলতাম না, এটা তো আমি ডিস্টার্ব করতে পাই না, তো আমি তো হচ্ছে না। যাই হোক, তো সে হঠাৎ করে নাম্বার খাটতে খাটতে আমার নাম্বারটা তার চোখে লাগে এবং মনে করে যে এতদিন বইটা ছিল পাশি করে ফেললো না কি হলো, একটা খোঁজ খবর নেই। সে জাস্ট এই ইন্টেনশনে ফোনটা করেছে। তার ফোন পেতে আমি পুরো মুগ্ধ, আমাকে এতদিন পর মনে রেখেছে, ফোন দিয়েছে, অন্য একটা নাম্বার থেকে ফোন দিয়েছে। যাক, তখন 5-6 মিনিট কথা হলো, কথা শেষ। আমি বললাম যে আপনার তো ওয়ারিদ নাম্বার, আমার একটা ওয়ারিদ নাম্বার আছে, তো এখান থেকে আপনাকে আমি পাঠাবো। তো কোনো একটা অজানা কারণে এটার জন্য আমি এখনো লজ্জিত, আমি আমার ওয়ারিদ নাম্বারটা পাঠাতে ভুলে যাই। ঠিক আছে, ভুলে যাই। তো সে রাতে আমার অন্য নাম্বারটাতে আবার কল করে, ভাই আপনি আপনার ওয়ারিদ নাম্বারটা দিলেন না। আমি তো তখন বলি, ভাই দেখেন অনেক সরি, আমি আসলে ভুলে গেছি। এসে তারপর কথা শুরু হলো, সেটা প্রায় রাত 12টার দিকে কথা শুরু হলো। কথা চলছে, ওর খোঁজ খবরগুলো নিচ্ছি, আমার পরিচয়টা নিচ্ছি। যতই যাচ্ছে ততই আমার খালি ভালোই লাগছে এবং ওরও ভালো লাগছে, কারণ আমরা দুজনেই অপরিচিত। একবার যে পরিচয় হচ্ছে এটা তো কোনো পরিচয়ই না, দুজনে অপরিচিত, কিন্তু কথাবার্তা বলে আমাদের খুব ম্যাচ করছে। কথাবার্তা, ও কিরকম লাইফ ড্রিম করে, আমি কিরকম লাইফ ড্রিম করে, কিরকম চাচ্ছে না চাচ্ছে, এটা আমি শুনলাম, তা বেশ ভালো লাগছে। এর মাঝখানে আমি শুনলাম যে সে গান করে, গান শিখে আর কি। তো এই জিনিসটা আমাকে বেশ মুগ্ধ করলো, কারণ আমি নিজে গান পারি না, আমি কোনো জাস্ট কিছুই পারি না, আমি নট ক্রিয়েটিভ ম্যান। সো এই জিনিসটাও করলো, একে তো লিটারেচার স্টুডেন্ট, তো আবার গানের স্টুডেন্ট, সো আমার খুব মুগ্ধ লাগলো। আর ও আমাকে বারবার জিজ্ঞেস করছিল, আপনার কিরকম মেয়ে পছন্দ, কিরকম, আপনি এতদিন রিলেশনশিপে যাননি কেন, কেন। আমিও বলছিলাম না, এরকম হয়নি, ম্যাচ করেনি, আর আমি এরকম ভাবে যাইও না। আর সেও বলছিল, হ্যাঁ ভাইয়া এরকম আসলে হয় না, এরকম করে করে। তো এই কথাবার্তা হচ্ছে চলতে 3টা-4টা বেজে গেল। এর মধ্যে ওর মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গেছে, ওর ব্যাটারি 2বার শেষ হয়ে গেছে। বলে ভাই ব্যাটারি 2বার শেষ, বলে ভাই আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে। আমি বলছি হ্যাঁ, কথা বলতে ভালো লাগছে। সে বলে, ভাই আপনি 10 মিনিট ওয়েট করেন, আমি চার্জ দিয়ে নিই। ঠিক আছে, তো আমি ওয়েট করছি, আমার রুমে ওয়েট করছি, লাইট বন্ধ করে ওয়েট করছি। সে আবার কল দিল 10 মিনিট পরে, আবার চার্জ দিয়ে। এই যে প্রথম দেখা হয়েছিল আপনাদের গুলিস্তানের এই মোড়ে, তারপর থেকে কতদিন পরে এই যে কথা হচ্ছে আপনাদের? প্রায় 6 মাস। আচ্ছা, প্রায় 6 মাস পরে সে আমাকে আবার ফোন দেয়। যাই হোক, তো এরকম করে 2বার সে মোবাইল 10 মিনিট ব্রেক দিয়ে চার্জ দিয়ে, ওর মোবাইলে পুরো ব্যালেন্স শেষ হয়ে যায়, পরে আমি ফোন দিই। তখনই আমাদের দুজনের কথাবার্তা থেকে মিউচুয়ালি আমরা যেটা বুঝতে পারি যে উই আর ম্যাচিং ইচ আদার। আচ্ছা, একজন আরেকজনের প্রয়োজনটা বুঝতে পারছি, যে আসলে আমি ঠিক যেরকম যাচ্ছি সে ঠিক সেরকম মানুষ, এবং সে যেরকম যাচ্ছে আমি ঠিক সেরকমই মানুষই। তো এরকম করতে করতে, তো এরপরের দিন শুক্রবার ছিল, সেদিনও সারাদিন টুকটাক কথাবার্তা হলো। তারপরে সেদিন রাতে বেলা, তখন ওর সেকেন্ডের ফাইনাল পরীক্ষা চলছে। সে বলছে, ভাইয়া, তখন আর ভাইয়া বলছে না, তখন ঠিক শাওনি বলছে, আমি ওকে মুন্নি বলছি। তো বললো, ভাইয়া আমি তো আসলে এভাবে ছেলেদের সাথে কথা বলি না, আর আমার কথা বলাটা ঠিক আমার ইয়াতে নেচারও নেই। আপনার সাথে কথা বলতে খুব ভালো লাগছে, আপনার মনে হয় কথা বলতে খুব ভালো লাগছে, আমরা কি ফ্রেন্ডশিপটা একটু আগাতে পারি? আমিও মনে হয় এই চান্সই হয়তো ছিলাম। ঠিক আছে, যে আসলে কিভাবে বলা যায়, বললাম যে ঠিক আছে, আমরা রেগুলার কন্ট্যাক্ট থাকবে। তো আর ডিসেম্বর লাস্টের দিকে ওর পরীক্ষা শেষ হবে, বলছে কোনোভাবেই আমাদের এর আগে দেখা হবে না, দেখা হবেই না। আচ্ছা বলছি ঠিক আছে, দেখা হবে না। তো
ওই মাসে শেষের দিকে আমাদের মোটামুটি একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়। কিন্তু শাওন, আপনার হতাশাগ্রস্ত জীবন থেকে কিন্তু এই সুরে বাজছে আপনার হ্যাঁ জীবন, হ্যাঁ, আমার তাই যে তো? সুরে বাচ্চা, আমি বুঝতে পারছি যে একটা লাকি চার্ম হয়তো আমার লাইফে ঢুকছে। আচ্ছা আচ্ছা। লাকি চার্ম একটা লাইফে ঢুকছে। আর আমি আমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে 2-1 জনের সাথে কনসাল্ট করেছি, সবাই বলছে তোমার এটা লাস্ট টার্ম, তুমি বইয়েতে এটা লাস্ট টার্ম, তোমাকে কোনোভাবে রিস্ক নেওয়া সম্ভব না, কোনো কিছু ইনভলভ হওয়া সম্ভব না, লাইফে অ্যানাদার একটা ভেরিয়েবল অ্যাড করা কোনোভাবেই সম্ভব না। আমি বললাম লেটস টেক দ্য রিস্ক, লেটস টেক দ্য রিস্ক। তো ওকে, তো রিস্কটা নিলাম। তারপর আমরা দুজনে ডিসাইড করলাম ওই টাইমটাতে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে যে মেবি উই আর মেড ফর ইচ আদার অ্যান্ড লেটস হ্যাভ এ ট্রাই, দেখি আমরা ভালোভাবে ইনভলভ না হলে আমরা দেখি। তো এরকম করতে করতে সপ্তাহখানেকের মধ্যেই আমাদের রিলেশনশিপটা অনেক ডিপ চলে যায়। মিন্স হচ্ছে এর মধ্যে আমাদের রিলেশনশিপ শুরু হয়ে গেছে। কে যে আমাদের ফার্স্ট আই লাভ ইউ বলছে মনেও নেই, ঠিক আছে, হয়তো ওই বলেছে, হয়তো আমি বলেছি। এটা কি ফোনেই? ফোনে আচ্ছা। ফোনই হচ্ছে, কারণ আমি তোকে একবার দেখেছি, আমার চেহারা তো মনে আছে এবং আমার চেহারা ওর মনে আছে। যে দেখা হয়নি এটা তো একবার সত্যি কথা না, শুধু দেখা হয়েছে। তারপরও আমরা যেটা বললো আমি যেটা বললাম, আমরা কিন্তু দেখছি না একজন আরেকজনকে, ব্যাপারটা কিভাবে হবে, কিভাবে হচ্ছে। আমার বলছে অবশ্যই দেখাতে হবে, দেখা না হলে সেটা দেখা যাবে। ওকে, তারপরে এই করতে 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 এর মধ্যেও দুটো পরীক্ষা গিয়েছে। ও আমার বাসার সামনে দিয়ে যায়, ওর বাসা ছিল হচ্ছে বাসা, বা আমার বাসা হচ্ছে শাহজাহানপুর। তো রিক্সা আমার বাসার সামনে দিয়ে যায়, আমাকে অনেকবার বলছে আমি নিচে দাঁড়াই, জাস্ট তুমি আমার সামনে রিক্সাতে পার হোক, না 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 দেখা হবেই না। তো এরকম করতে করতে কোরবানি ঈদ চলে আসলো। কোরবানি ঈদ মনে হয় সেপ্টেম্বর লাস্ট উইকে, 27 সেপ্টেম্বর বা সামথিং লাইক দ্যাট। তো সেদিন সকালবেলা বলছি চলো না দেখা করি আজকে। তো সে হঠাৎ করে রাজি হয়ে গেল। ওয়াও, রাজি হয়ে গেছে। তো বিকালবেলা আমি রেডি হয়ে বের হয়েছি। তো ও বাসা থেকে রিক্সা নিয়ে এসছে আমার বাসার সামনে, মানে ওর বাসার পরে তো ও রিক্সা নিয়ে এসছি, আমি আমার বাসার সামনে দাঁড়িয়েছি। তো আমাকে রিক্সা দিয়ে পিক করে আমি টিএসসি গেলাম। তো সেটা ছিল মোস্ট রোমান্টিক টাইম অফ মাই লাইফ ফর দ্যাট টাইম। সো এখন আমি কেউ হাত ধরবো নাকি ধরবো না, কারণ ফার্স্ট দেখা বলা যায় দেখা যায়। তারপরে তারপরে আমরা টিএসসিতে কিছুক্ষণ বসলাম, কথাবার্তা বললাম। তারপরে মনে হলো না, এটা হচ্ছে না, আমাদের দেখা করতেই হবে। আচ্ছা আচ্ছা। ওকে, আমাদের দেখা করতেই হবে। তারপরে যদিও আমাদের 20 ডিসেম্বর আগে দেখা করার কোনো কথা ছিল না, তারপর আমরা নেক্সট 7 days এর মধ্যে 5 দিন দেখা করে ফেললাম। ঠিক আছে, সকালবেলা দেখা হলেই না, দেখা করতেই হবে। তো এভাবেই চলছিল। তারপরে এর মধ্যে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে ওর পরীক্ষার মধ্যে একটা ভালো গ্যাপ পড়ে। আমরা ডিসাইড করি যে আমাদের একটা সারাদিন একসাথে থাকা যায় কিনা, সারাদিন একসাথে টাইম কাটানো যায় কিনা। কারণ এর আগে আমরা যতক্ষণ একসাথে ছিলাম, মোটামুটি যা ছিলাম তা হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা, এর চেয়ে বেশি কখনোই ছিলাম না। তো সারাদিন কাটানো যায় কিনা। তো আমরা 13 ডিসেম্বর সকাল একেবারে ভোরবেলা বের হয়ে যাই। সেই ভোর অনেক ভোর, মানে 6:30 ভোর আর কি। 6:30 ভোর বের হয়ে আমরা চলে যাই একেবারে সোনারগাঁ। আপনাদের প্ল্যানিং যে একসাথে থাকা, অনেকক্ষণ একসাথে থাকা। তো আমাদের সারাদিন আমরা একসাথে সময় কাটাই। তো খুব ভালো সময় যাচ্ছিল। রাত্রেও কি ফোনেই ছিলেন? না, আমরা রাতে ফোনে ছিলাম না। আচ্ছা আচ্ছা। এটা রাতে আমরা ফোনে ছিলাম না, সাধারণত রাতে বেশি কথা বলতাম না, কারণ হচ্ছে পরীক্ষা চলে বা ওর বেশি রাত জাগলে ঘুমের প্রবলেম হয়। তো আমরা বেশি রাত কখনোই জাগতাম না। এভাবে গেল। তারপরে আসলো হচ্ছে বিজয় দিবসে আমি একটু ভাবলাম, একটু সাহস করে নিয়ে যে ওকে একটু বুয়েটে, ঠিক আছে, তখন পর্যন্ত আমার কোনো ফ্রেন্ডে জানে না, ঠিক আছে, কোনো ফ্রেন্ডে সেরকম ভাবে জানে না। তো নিয়ে যে একটু বুয়েটে দেখি কিছু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যায় কিনা। তো লাকিলি আমার 2-3টা ভালো ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড, সজীব এবং অমিতা বয়, ওদের সাথে সবার সাথে দেখা হয়ে গেল। এবং আমি বেশ লজ্জা পড়ে গেলাম, ওরাও দেখছে। আর ওরা তো, আমি তো বলছি আমরা ফ্রেন্ড, কিন্তু ওরা কখনোই বিশ্বাস করছে না, কারণ গত 4-5 বছর লাইফে আমি কখনো কোনো মেয়ের সাথে ওরা আমাকে দেখে নাই। তো একটা মেয়েকে নিয়ে আমি বুয়েটে গিয়েছি, একটু বিয়ে, শুধু এটা তারা তো ব্যাপক আশ্চর্য, ব্যাপক প্রেশার দিচ্ছে, কি হয়েছে না হয়েছে। তো আমি তাদেরকে আস্তে আস্তে বলছি। তো আমাদের কিন্তু 20 ডিসেম্বর দেখার কথা ছিল, কিন্তু 20 ডিসেম্বর আর দেখা হলো না, সেই ঐতিহাসিক দিকে দেখা হলো না। আমাদের এরপরে দেখা হচ্ছে 22 ডিসেম্বর। কিভাবে দেখা হয়, আমরা 21 ডিসেম্বর রাতে সারা রাত কথা বলি। তার পরীক্ষা শেষ, এখন সারা রাত কথা বলা যায়। সারা কথা বলছি, এরকম করে যখন 5টা বেজে গেল, তখন আমাদের মোটামুটি দুজনের কান্নাকাটি করার অবস্থা। ভোর 5টা কান্নাকাটি করার অবস্থা। কেন কান্নাকাটি করার অবস্থা? আমাদের দেখা করতেই হবে। এখন আমাদের দেখা না করে কোনোভাবেই সম্ভব না। ঠিক আছে, তো এখন আধা ঘন্টা তো ঘুমাতে হয়। আধা ঘন্টা ঘুমিয়ে, ফজর নামাজটা পড়ে আধা ঘন্টা ঘুমিয়ে আমরা আবার বেরোলাম 7টার দিকে। ঠিক আছে, 7টার দিকে বের হয়ে সোজা সিএনজি নিয়ে চলে গেলাম যাত্রাবাড়ি। এর মাঝে আমরা নাস্তা কিনে নিয়ে চলে গেলাম আবার সোনারগাঁও। গিয়ে যে সেই যে এক কোনায় যে আমরা বসছি,
ঠিক আছে, কোথায় সোনারগাঁ কি জাদুঘর দেখবো কি দেখবো, এক কোণে বসে আছে তো বসেই আছে সে যে বসছে ওঠার নাম না। আর উঠারও নাম নেই, কিছু নাম নেই, কি দেখবো মানে যখন আমার সাথে থাকতো তখন আমার আশপাশে সবকিছু অন্ধকার হয়ে যেত, মানে জাস্ট আমি আশেপাশে কিছু দেখতে পারতাম না, কি কিছু হলো না কিছু আমি কিছুই বুঝতে পারতাম না। আপনার বুয়েটে আপনার স্পেশালিটিটা কি কি ছিল? বইটা আমার স্পেশালিটি ছিল হচ্ছে নেভাল আর্কিটেকচার, নেভাল আর্কিটেক্ট, আই মিন আমি জাহাজের পুনর্গঠন, ডিজাইন, ডিজাইন করা, কনস্ট্রাকশনটা, কনস্ট্রাকশন। তখন আমি লাস্ট টার্মে ছিলাম। কিন্তু আপনি তো এক্সট্রিমলি রোমান্টিক একজন পারসন, এটা আপনি তো আগে টের পাননি। আগে টের পাইনি, জাস্ট টেরটা পেয়েছিলাম যে আমার বুক ভরা ভালোবাসা আছে, কাউকে জাস্ট দিতে হবে আর কি, ঠিক আছে, জাস্ট পারফেক্ট মানুষকে দিতে হবে। আচ্ছা, তারপরে সোনারগাঁয়ে সেই মুহূর্তে চলে আসলেন। সোনারগাঁ সেই মুহূর্তে আমাদের সারাদিন জাস্ট এক জায়গায় বসে আছি, নাস্তা কিনে নিয়েছি। ওর একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে ও খুব শুকনো ছিল, তো খাওয়া দাওয়া একেবারেই করতে পারতো না। আচ্ছা। তো সাধারণত প্রথম দিক থেকে আমি যখনই বেরোতাম তখন ও সবসময় ওকে আমি খাইয়ে দিতাম, ঠিক আছে, খাইয়ে দিতাম। সাধারণত নিজে হাতে খেতেই পারতো না, খেতে পারতো কিন্তু কম খেতো আর কি, নিজে খেলে কম খেতো। সো আমি কম খেতাম, ভুলে ভালে না 3টা পরোটা জায়গায় আমি একটা পরোটা খাইয়েছি বলে 3টা পরোটাকে খাইয়ে ফেলতাম। ও বিশ্বাসই করতে পারতাম, আমি কথা গল্প করে পুরোটাকে খাইয়ে ফেলতাম। আচ্ছা আচ্ছা। তো এরকম করে চলছে, টাইম পাস হচ্ছে, যতই দিন যাচ্ছে ততই আমাদের লাভ ডিপলি হচ্ছে। এবং আমি বুঝতে পেরেছি যে আমার যে লাইফ লং যে ড্রিমটা ছিল, সেই ড্রিমটাকে আমি টাচ করতে পেরেছি। আমাদের ফিউচার প্ল্যান গুলো শুরু হয়ে গেল আস্তে আস্তে, কি করা যায় না করা যায়। প্রথম দিকে ছিল, যখন ফার্স্ট উইকে যখন ছিল তখন আমাদের প্ল্যান ছিল যে আমরা 3 বছর পরে বিয়ে করবো, ওর পড়াশোনা শেষ হবে, আমি চাকরি এস্টাবলিশ করবো। তো কিন্তু এর মধ্যেই 1 মাস হতেই আমাদের টাইমটা কাট করতে 1 বছরের মধ্যে চলে আসছে, আমি 1 বছরের মধ্যে বিয়ে করবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, যে পাস করে 6 মাস জব করে বিয়ে করে ফেলবো, বাসায় বলে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তা এর মাঝে ওর জাস্ট একটাই টেনশন ছিল, সেটা হচ্ছে আমাকে তো ওর ফ্যামিলিতে অপছন্দ করে তেমন কোনো কারণ ছিল না, ওর একটাই টেনশন ছিল, সেটা হচ্ছে ওর বাবাকে নিয়ে। ওর বাবা খুবই একটু রাগী টাইপের মানুষ, উনি এয়ারফোর্সে আছেন। তো টেনশন ছিল যে বাবাকে কিভাবে রাজি করাবে, কারণ অনেক ফ্যামিলিতে, আপনার বাংলাদেশে অনেক ফ্যামিলিতে হয়তো রিলেশনের বিয়েটা ঠিক অ্যাপ্রিশিয়েট করে না, ছেলে যেরকমই হবে, মেয়ে যেরকমই রিলেশনের বিয়েটাকে অ্যাপ্রিশিয়েট করে না। সেটা নিয়ে টেনশন ছিল। আমাদের প্ল্যান প্রোগ্রামের মধ্যে জাস্ট এটা ছিল কিভাবে বাবাকে রাজি করা যায়, কিভাবে বাবার সামনে আমাকে রিপ্রেজেন্ট করা যায়, কি করা যায় না করা যায়, এভাবেই চলছিল। তারপর জানুয়ারি লাস্ট উইক চলে আসলো। লাস্ট উইকে আমাদের সরস্বতী পূজা খুব সম্ভবত হয়। তো আমরা আগে থেকে ডিসাইড করলাম যে আমরা সরস্বতী পূজা এক জায়গায় যাবো, মানে একসাথে জগন্নাথ হলে যাবো। আমি আগে অনেক সরস্বতী পূজার কথা শুনেছি, কিন্তু কখনো আমি যাইনি। তো এবারে মুখে যাবো, তো আমি বললাম তোমাকে শাড়ি পরতে হবে, কারণ আমি শাড়ি পরা অবস্থায় তোমাকে কখনো দেখিনি। তো ও তো রাজি না, শাড়ি একটু আনকমফোর্টেবল ফিল করে, তো জাস্ট রাজি হলো। তো শাড়ি পরে এসে তো সে খুবই একটা অবস্থায়, মানে একটা কেমন অবস্থায় আছে, যৌথ অবস্থায় আছে, শাড়ি পরেছে, শাড়ি কিভাবে কন্ট্রোল করবে, কি করবে না করবে। তো ওকে শাড়ি পরা দেখে আমি জাস্ট স্টান্ড হয়ে গেছি, কারণ জাস্ট মনে হচ্ছিল যেমন আমার সামনে একটা বেবি চলে আসছে, ঠিক আছে, যেরকম একটা ড্রিম আমি যেমন দেখেছি সেরকম ড্রিমই চলে আসছে। আর ওর শাড়ি পরার স্টাইলটা কোনোভাবে অন্যরকম ছিল, আমি ঠিক শাড়ি পরার স্টাইলটা বুঝি না, কিন্তু অন্যরকম ছিল। তো আমরা যখন জগন্নাথ হলে ঘুরছিলাম, তখন আমাদেরকে সবাই হাজবেন্ড ওয়াইফ হিসেবে মনে করছিল আর কি, জাস্ট আমরা হাজবেন্ড ওয়াইফ হিসেবে ঘুরছি। আপনার গায়ে কি পাঞ্জাবি? হ্যাঁ, আমার গায়ে সাদা রঙের পাঞ্জাবি ছিল, আর ওর গায়ে ছিল হচ্ছে কালো সোনালী মিক্স একটা শাড়ি। ইরা এত উদাস কেন? মনের আয়নাতে কি তুমি কল্পনার মধ্যে চলে গেছো যে ওই মুহূর্তে কেমন দেখাচ্ছে তাদেরকে? টু টেল ইউ দ্য ট্রুথ স্যার, এত সুইট একটা লাভ স্টোরি আমি শুনছি, মানে আমার মনে হচ্ছে যে আমি একটা মানে অসাম একটা লাভ মুভি দেখছি, এবং আমি আসলে আমার মধ্যে নেই। এত সুন্দর, এত অসাম, এত অপার্থিব একটা ভালোবাসার গল্প শুনছিলাম। তাহলে আমরা সময় না নিই, কারণ আমাদের বন্ধুরাও শুনছে Exactly. ঠিক এইভাবেই। রসভঙ্গ করা তারপর থেকে শাওন। তারপর এর মধ্যে কিন্তু আমি আমার সেই বিখ্যাত শালটা দিয়ে ফেলেছি সোনারগাঁয়ে, সে 22 ডিসেম্বর। এই কথাটা তো বলা হলো না, কিভাবে দিলেন এবং তখন তার বিখ্যাত শালটা আমি অনুভূতি কি দিয়ে ছিল? ফেলেছি, আমি হঠাৎ করে দিয়ে ফেলছি। ডিপ ব্লু শালটা দিয়ে ফেলছি, ডিজাইন করা ছিল, শালটা দিয়েছিলাম। শালটা ওর খুব পছন্দ হলো। আমরা তখন তো শীতের কাল চলছে, আমরা যতবারই বের হতাম এই শালটা পরে সে সবসময় বের হতাম। আচ্ছা। শালটা পরে ছবি টবি আছে, শালটা পরে সবসময় বেরোতো। এর মাঝে ডিসেম্বর মাসে আমার বার্থডে যায়, ডিসেম্বর মাসে লাস্ট উইক আমার বার্থডে যায়। সে বার্থডেতে ও আমাকে একটা শার্ট গিফট করে। বার্থডে দিন আমরা দেখা করতে পাইনি, কারণ বার্থডেটা ছিল হচ্ছে স্যাটারডে। আমরা ন্যাচারালি মিট করতাম হচ্ছে শুক্রবার মিট করার কারণ হচ্ছে শুক্রবার ওর গানের ক্লাস থাকতো, গানের ক্লাসের পরে আমরা সাধারণত মিট করতাম। যাই হোক, তো বার্থডেতে সে আমাকে গিফটের শার্ট দিয়েছে, এটা তো কিছুই না, ওটা পার্থিব একটা জিনিস, সেই গিফটের জন্য তো কিছু যায় আসে না। একটা সুন্দর একটা মেসেজ পাঠালো। মেসেজটা পাঠালো হচ্ছে এরকম যে আমার কাছে দেওয়ার মতন আর কিছুই নেই, আচ্ছা আমার কাছে শুধু ভালোবাসা, এটি আমি তোমাকে সর্বস্ব ঢেলে দিব এবং সারা জীবন শুধু তোমাকে ভালোই বাসবো, ঠিক আছে, ভালোবাসা ছাড়া আমার কাছে দেওয়ার কিছুই নেই। আমি অনেক গিফট পেয়েছি সেবার, অনেক গিফট ফ্রেন্ডরা তো উইশ করেছে, অনেকভাবে উইশ করেছে, কিন্তু এটা ছিল আমার বেস্ট বার্থডে উইশ সেই বার্থডেতে।
তারপরে তারপরে এভাবেই চলছে। আমরা ঘুরছি ফিরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি। বিভিন্ন যাচ্ছি মিন্স করছে আমরা আসলে বিভিন্ন জায়গায় ঘুরতাম না, আমরা সাধারণত একসাথে টাইম পাস করাটাকে বেশি ইয়ে করতাম। যত বেশি সময় একসাথে পার করা যায় একসাথে, যত বেশি সময় একসাথে পার করা যায়, জাস্ট আমরা গল্প করতাম। বা যা এমনও হতো যে আমার এমনও হয়েছে যে আমরা তো ফোনে তো কথা বলছি, আমাদের তো আসলে ঠিক কথা বলা নেই, আমরা তো দেখতে পারছি না ফোনে, তো জাস্ট দেখি আমার হাসিটা দেখতে কিরকম, তার হাসিটা দেখতে কিরকম, তার চোখটা দেখতে কিরকম, আমার চোখটা দেখতে কিরকম, আমরা কিভাবে কথা বলি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম হয়, ও কথা বলার সময় কিভাবে হাতটা নাড়ে, আমার ঠোঁটটা কিভাবে বাঁকা হয়, আমি কিভাবে হাসি, এই জিনিসগুলো আমরা দুজন ব্যাপক এনজয় করতাম। আমার হাসিটা ওর অনেক পছন্দ ছিল, আর আমার ওর হাসিটা আমার অনেক পছন্দ। যাই হোক, তারপরে একবার ফানুসন উৎসব হয় ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা মনে হয় কোনো এক পূর্ণিমাতে। পূর্ণিমাতে ফানুসন উৎসব হয়, তো সেই ফানুসন উৎসবে ভাবলাম এবার যেতে হবে, কারণ এই উৎসবটার কথা আমি আগে শুনেছি, কখনো আসলে যাইনি, কম্পেনিয়নের অভাবে কখনো যাওয়া হয়নি। তো ও খুব উত্তেজিত, ও শুনেছে যাবে। তো আমরা ফানুসন উৎসবে গেলাম। তো এর আগে উৎসবের আগে কনসার্ট হচ্ছিল, কনসার্টের মধ্যে আমরা দাঁড়িয়েছিলাম। নর্মালি ওর কনসার্টে যাওয়া অনেক শখ ছিল, কিন্তু কখনো একটা মেয়ে হিসেবে কনসার্টে যাওয়া সম্ভব ছিল না। জাস্ট ও যে কনসার্টটা যে এনজয় করছে, একটু নাচানাচি করতে পারছে, এই জিনিসটা দেখে আমি মুগ্ধ। ঠিক আছে, যে আমি ওকে একটা ভালো টাইম ওকে উপহার দিতে পারছি। তারপরে যেটা হলো, ফানুসন উৎসব হচ্ছে, ফানুসটা দেখছি, আমরা দুজন একসাথে দাঁড়িয়ে দেখছি, ও মুগ্ধ আমিও মুগ্ধ। মানে ওর মুগ্ধ, আমি কি মুগ্ধ হব, ওর যে মুগ্ধ চেহারাটা সেটা দেখে আমি আরো বেশি মুগ্ধ। ঠিক আছে, যে আমি ওকে মুগ্ধ করতে পারছি, আমার যে ভালোবাসা মানুষটাকে সেটাকে আমি হ্যাপি করতে পারছি, এই জিনিসটা আমার মধ্যে কাজ করেছে বেশি। তারপর হঠাৎ করে দেখা গেল যে ফানুসন শেষ, দূরে আতশবাজি হবে। এখন আতশবাজি আর ফানুসনটা হচ্ছে টিএসসি ঠিক সামনে, আর আতশবাজিটা হবে হচ্ছে একটা মূর্তি আছে না, ওইখানে হবে। তো মাঝখানে একটা ওয়াল, তো আতশবাজি শুরু হয়ে যাচ্ছে, আমরা দুজনই দৌড় দিয়েছি। ঠিক আছে, দৌড় দিয়েছি, এখন ও তো ওয়াল পার হয়ে টপকে চলে গেছে, আমি আর ওয়াল টপকাতে পারছি না। ঠিক আছে, ওয়াল টপকাতে পারছি না, এখন আতশবাজি ওখানে যাবে না, আমাকেই নিবে। তারপর টানাটানি করে আমাকে ওয়ালটি তুললো, যে ছোট ওয়ালের মতন আছে হয়তো, ওয়ালের মতো টেনে টুনে আমরা আতশবাজিটা দেখলাম। সেটা ছিল একটা অসাম আতশবাজি, এবং ওর চোখটা জল জল করছিল আতশবাজিটা দেখে, সেটা কোনো তুলনা নেই। তারপর সেদিন পূর্ণিমা ছিল, এর মাঝখানে টাইমটাতে আমরা সরার দুদান পাশেই ছিল, তো দুজনে বসে অনেকক্ষণ ধরে পূর্ণিমা দেখেছি। ওরও পূর্ণিমাটা খুব পছন্দ ছিল, আর আমি পূর্ণিমাটা অনেক পছন্দ করি। তো দুজন বসে আমি পূর্ণিমাটা এনজয় করছিলাম। এমনি জেনারেলি আমি নেচার খুব পছন্দ করি। তখন আমার মনে হলো যে আমি প্রকৃতির একজন সন্তান, প্রকৃতি আমাকে গিফট হিসেবে মুন্নিকে দিয়েছে, প্রকৃতি সৃষ্টিকর মুন্নিকে দিয়েছে, আর মুন্নি দিয়েছে তার বেস্ট গিফট ভালোবাসা। সো আমার লাইফ ফুলফিলড। আমি আমার লাইফটা ঠিকমতো গোছাতে শুরু করলাম, পড়াশোনাটা ঠিকমতো হতে থাকলো, একেবারে মানে ফুল লাইফ সেটেল। এখন তো আর সে হতাশা নেই, এখন আর হতাশা সুরে যে নেই, বাজে না জীবন, সুরে যে বাজে না, সেরকম কিছুই আর হচ্ছে না। এর মধ্যে যেটা হলো, ও আমাকে এতই ভালোবাসতো যে একবার দেখা গেল ও একটা স্টুডেন্টকে পড়াতো, ও বাসে এসে পড়তো, সেই স্টুডেন্টটা হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বসছে, বলছে যে আমি মুন্নিকে খুঁজছি। আমি বলছি যে আসলে উনি আমাকে ফোন দিচ্ছে কি জন্য। তো পরে আমি মুন্নিকে জিজ্ঞেস করলাম, দেখো উনি আমাকে ফোন দিল কেন? বলছে যে উনি তো তোমার নাম্বার পাওয়ার কথা না। পরে উনি আবিষ্কার করে দেখলো, মানে মুন্নি আবিষ্কার করে দেখলো যে সে আমার নাম্বার ভুলে, মানে ওর নাম্বার ভুলে আমার নাম্বারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, কারণ সবসময় সে নিজে ইয়ে করতো, তো ওর নিজের নাম্বার সে ভুলে গেছে, তার মাথা শুধু ঘুরছে আমার নাম্বারটাই। আচ্ছা। তো এটাও একটা সুন্দর একটা মুহূর্ত ছিল। এই অনেক সময় প্রশ্ন আসে না, জয় মাঝে মাঝে কনফিউজড, বা ইরাজ প্রশ্নের উত্তর খুঁজতে একটু গলদঘর্ম অবস্থা, যে ভালোবাসা কাকে বলে। মুন্নি পূর্ণিমা দেখে উচ্ছ্বসিত, মুন্নি কনসার্ট দেখে হয়তো উচ্ছ্বসিত, মুন্নি আতশবাজি দেখে অনেক ভালো লাগে তার মধ্যে, কিন্তু আরেকজন মানুষ শুধু মুন্নির এক্সপ্রেশনের দিকে তাকিয়ে আছে, তার অভিব্যক্তির দিকে তাকিয়ে আছে। এটার নামই হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, তারপরে আমরা যেটা করলাম, তারপরে আমরা বের হয়ে হচ্ছে ফাল্গুনের অনুষ্ঠানে, পয়লা ফাল্গুনে আমার ঘুরে খুব শখ ছিলাম, আগে একা সবসময় ঘুরেছি। পয়লা ফাল্গুনের ফার্স্ট আওয়ারে আমি সবসময় বসে থাকতাম, কিন্তু বেশিরভাগ সময় আমি একা যেতে হতো। তো এবার আমি ভাবলাম, না, এবার আমি মুন্নিকে নিয়ে যাবো। মুন্নি নিজে এত ভোরে কখনো বেরোতে পারে না, ওরও আগ্রহ থাকে কিন্তু যেতে পারছে না। তো এবার আমি ওকে নিয়ে গেলাম। এটা সেকেন্ড টাইম ও শাড়ি পরে বেরোলো। তো সেদিনও আমরা অনেক ঘুরলাম। এর মাঝে একবার বুয়েটে গিয়েছি, সেখানে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড জাহিদের সাথে দেখা হয়। জাহিদ কয়েকদিন পর বিদেশ চলে যাচ্ছিল, জাহিদের সাথে দেখা করে চলে আসলাম। তো সেদিনও সারাদিন ছিল, সেই টাইমটা অনেক এনজয়েবল ছিল, অনেক ছবি তুলেছি, অনেক ভালো সময় কেটেছে সেদিন। তারপরে আমরা জানি যে ফাল্গুনের পরের দিন ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, কিন্তু তখনও তো আমরা অফিসিয়ালি কোনো ফ্যামিলিতে ইনভলভ করিনি। এটাই হচ্ছে বিষয়। আমি এই গল্পটিকে আমি এত নির্দিষ্টভাবে শুনতে চাচ্ছি এই কারণে যে এই প্রেমের গল্পটা, এই প্রেমের কথাগুলো অনেকদিন শোনা হয় না, যেখানে প্রত্যেকটি কথা অনেক বেশি মূল্যবান,
যেটা ইরাজ বলছিলে যে কথাগুলো বলছেন যখন, তখন মনে হচ্ছে যে দৃশ্যগুলো আমাদের চোখের সামনে আমি দিয়ে এটা যাচ্ছে। এখনো জল রঙে একটা ছবির ভেতরেই আমি এখনো আছি। তো এই কারণে আমরা ইরাজ তো মনে হয় শাওন ভাই পর্যায়ে নিজেকে মনে করছে এখন সেই ইরাজ শাওন ভাই পর্যায়ে আছে আর কি। আবার এই জয়া যেন জেলাস ফিল না করে এটার কারণে জীবনটা। তো যাই হোক, আমরা এই ভালো লাগার মুহূর্তগুলোকে আরো গভীরভাবে অনেক মনোযোগ দিয়ে শুধু এই ভালো লাগার মুহূর্তগুলো নিয়ে থাকবো আজকে। তারপরে শাওন, তারপরে আমরা চিন্তা করলাম যেহেতু আমি অফিসিয়ালি কোনো ফ্যামিলিকে এখন জানাইনি, সো আমার উই বেটার আমাদের সবচেয়ে ভালো হয় ভ্যালেন্টাইন্স ডে বাসায় বসে থাকলে, ঠিক আছে? বাসায় বসে থাকলে কেউ আমাদের সন্দেহ করবে না, কিছু করবে না, আমরা দুজনই ভ্যালেন্টাইন্স ডে বাসায় বসে আছি। কিন্তু লাকিলি ওর কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, ওর কম্পিউটারটা দিয়ে 10 মিনিটের জন্য আমার বাসায় চলে আসে, আমি নিচে আসি, কম্পিউটার নিয়ে চলে আসি। সো ভ্যালেন্টাইন্স ডেতে আমাদের কোনো ডেট ছিল না। তো এইভাবে চলতে থাকলো। সাধারণত যেটা হতো যে বেশি রাত পর্যন্ত কথা হতো না, আমরা ভোরে উঠে যেতাম। ভোরে উঠলেই আমার মধ্যে কেমন জানি একটা হাহাকার কাজ করতো, দেখা হয়নি, কতক্ষণ ধরে কথা বলছি না, কতক্ষণ ধরে কথা বলছি না, বুক কেমন জানি ব্যথা করতো। তো সকালবেলা উঠে আমার প্রথম রুটিন ছিল ওর সাথে কথা বলা, নিজেকে একটু ঠান্ডা করা, যে আছি, আমরা দুজনেই আছি, ভালো আছি, ঠিক আছে? তো এরকম করে চলছিল। আমার মাঝে মাঝে মনে করেন আমরা তো সপ্তাহে এরকমও গিয়েছে 5 দিন 7 দিন দেখা করেছি, মাঝে মাঝে তো ব্রেক পড়বেই, 2-1 দিন তো ব্রেক পড়বেই। এই 2-1 দিন মনে হচ্ছে যেন 1 মাস দেখা হচ্ছে না, 1 মাস দেখা হচ্ছে না, কিভাবে যাচ্ছে। তো যত সম্ভব পেরেছি দেখা করেছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সাধারণত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডে ড্রপ করে, সাধারণত ও আমাকে রিকশা নিয়ে এসে উঠিয়ে নিত, আর আমাকে ড্রপ করে চলে যেত, যেহেতু বাসাটা পরে ছিল। এই ঘটনায় কিন্তু নতুন না, এই ঘটনা প্রায়শই ঘটতো আপনার সাথে, কারণ আপনি প্রাচীর পর্যন্ত টপকাতে পারেননি, যেটা হয়তো আমার ওই সে বন্ধু মুন্নি, প্রাচীরে গিয়ে হোঁচট খেতেন। হ্যাঁ, সে আগে প্রাচীর টপকানোর পরে আপনাকে সাহায্য করেছে, তারপর আপনি প্রাচীর টপকিয়েছিলেন যখন আতশবাজি দেখতে গেছিলেন আপনি। হ্যাঁ, আতশবাজি দেখতে আর আপনার প্রত্যেকটি কথার মধ্যে আমি শুধু না, আমার বন্ধুরা খুব মনোযোগী, সেই কারণে একটু যদি ধীরে বলেন বন্ধুরা হয়তো আপনার কথাগুলো বুঝতে অনেক সহজ হয়। আমি বন্ধুদের পক্ষ থেকে অনুরোধটা করলাম আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে দেখা গেছে যে আমরা তো সারাদিন তো আমার একসাথে কথা বলা সম্ভব না, তো কিছুটা তো হতে হবে। তারপর আমাদের যেন অনেক কথা রয়ে যাচ্ছে, অনেক কথা বলার রয়ে যাচ্ছে। তো আমরা কি করলাম, আমরা ডায়েরি কিনলাম। সেই ডায়েরিটা কি হবে, যখন আমরা নিজের কথা বলবো না, যখন সময় পাবো, যদি খুব বেশি ভালো কিছু লেখার মনে হয়, সেটা সাথে সাথে আমরা লিখে ফেলবো। তো ডায়েরিটা দুজনের কাছে শেয়ার করে থাকতো, ওর কাছে কিছুদিন থাকতো, আমার কাছে কিছুদিন থাকতো। ও যখন অনেক কষ্ট লাগতো, মানে আমাকে যখন অনেক বেশি মিস করতো, তখন লিখতো, বা আমার কাছে আসলে আমিও লিখতাম। এভাবেই একটা ডায়েরি শেষ হয়ে গেল, 2টো ডায়েরি শেষ হয়ে গেল, ডায়েরি চলছে। তো এখন লাইফে তো ভালোভাবে চলছে, তার মধ্যে কিছু কষ্ট আছে, কষ্ট তো থাকবেই। একটা ছিল হচ্ছে যে ওর বাসা থেকে ওর ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়াটা ঠিক সোজা ছিল। আপনাদের সাবজেক্ট গুলো কিন্তু খুব সহজ না, যেমন তিনি ইংরেজিতে অনার্স করছেন, আপনি নেভাল আর্কিটেক্টের মতো একটি সাবজেক্ট নিয়ে পড়ছেন। তো পড়ালেখাতে কোনো ক্ষতি হচ্ছিল না সেই না, সময়? পড়ালেখাতে কোনো ক্ষতি হচ্ছিল না, কারণ আমরা সবসময় একজন একজনকে পড়তে বসাতাম। অর্থাৎ ওই অনুপ্রেরণাটা আপনাদের পড়ালেখাতে কাজে অনুপ্রেরণাটাকে আমরা কাজে লাগিয়েছেন। লাগিয়েছি, Very যে good. অনুপ্রেরণাটা যতটুকু হয়, যা হওয়া নিজেদের মধ্যে আমরা কখনো কোনো হ্যাম্পার করবো না। আমাদের ডেটিং এ যেটা বের হতাম, সেটাও সে চিন্তা ভাবনা করে বের হতো। আচ্ছা, কারণ পরবর্তী জীবনগুলো তো সাজানোর চেষ্টা করছেন হ্যাঁ, একসাথে। সাধারণ চেষ্টা করছি, সব প্ল্যান হচ্ছে। এমনকি আমি ও মাঝে মাঝে চেষ্টা করতো যে গানের ক্লাস নিজেদের দেখা করা যায় কিনা, আমি সেটা করতে দিতাম না। গানের ক্লাস অবশ্যই করতে হতো। আমি গান ক্লাস পর্যন্ত ওয়েট করতাম, বসে থাকতাম, বা আশেপাশে হাঁটাহাঁটি করতাম। তো যেহেতু প্রবলেম ছিল, তো ওকে লোকাল বাসে চলাফেরা করতে হতো, যেভাবে আমাদের দেখা, লোকাল বাসে আমাদের দেখা। আচ্ছা, তো এই বাসগুলো তো আসলে আমাদের জন্য, আমাদের সোসাইটির মেয়েদের জন্য খুব প্রবলেম, বা যে টেম্পোগুলো আছে এগুলো খুব প্রবলেম। তো বিভিন্ন রকম প্রবলেমে পড়া শুরু করলো হঠাৎ করে, যে আসলে ডিস্টার্ব হচ্ছে, রাস্তাঘাটে ঝামেলা হচ্ছে, মানুষজন, বাংলাদেশের মানুষ তো আসলে এতটা বোঝেও না। আর ওর সাথে মিশার আগে আমি তো বুঝতেই পারিনি, কারণ নিজের কোনো বোন নেই, যে আসলে যে বাংলাদেশি মেয়েরা যাতে কষ্টে থাকে, ঠিক আছে, সোসাইটিতে, সমাজে বা রাস্তাঘাটে যাতে কষ্টে থাকে, এটা কখনো বুঝতেই এখন তো পারি। আমরা অ্যাটলিস্ট অনুরোধ জানাতে পারি যে যে মেয়েটিকে আমরা বাসের মধ্যে বা স্কুটারে এই সময় যাকে আমরা লাঞ্ছিত করছি, এখন বলা যায় না সেই হয়তো আমাদের কোনো মা বা কোনো বোন বা বউ হয়ে হয়তো রাস্তাতে লাঞ্ছিত হচ্ছে। আমি আসলে এই ব্যাপারটাতে অবশ্যই সবার সতর্ক থাকা উচিত। হ্যাঁ, আমি আগে মনে করে শুনতাম, কিন্তু এভাবে যে নিজে যে দেখতে হবে, নিজে যে বুঝতে হবে, যখন ভালোবাসার মানুষটাই লাঞ্ছিত মধ্যে হচ্ছে বা পড়লেন, দেখছে বা তখন বুঝতে আপনার পারছে, কষ্ট হলো। তখন এটা এগুলো আসলে উপলব্ধিতে আসা উচিত উপলব্ধিতে চলে আমাদের। আসছে যে আমার আসলে কি হচ্ছে, আমি আসলে কি করছি, কারণ আমার মতন একটা মানুষ কিভাবে এরকম করছে। আচ্ছা, তারপর তো যেটা হলো, তা আমি চেষ্টা করলাম যে যতদিনে সে ইউনিভার্সিটি যায়, যতদিনে গানের ক্লাসে যায়, ও যেন রিক্সা যেতে পারে। রিক্সা যেতে পারে। এখন রিক্সা তো বেশ কস্টলি ব্যাপার। তো সেই মুহূর্তে আমি স্টুডেন্ট পড়াতাম একটা, নর্মাল নিজে খরচের জন্য স্টুডেন্ট পড়াতাম একটা, আমি আরেকটা স্টুডেন্ট নেই পড়ানোর জন্য। আর সেখান থেকে ওর যে রিক্সা ভাড়া হিসাব করে সেই টাকাটা আমাকে দিয়ে দিতাম, আচ্ছা, হিসাব টাকাটা দিতাম। আর আমি চেষ্টা করতাম মাঝে মাঝে হেঁটে বইতে যাওয়ার।
আচ্ছা আচ্ছা। ঠিক আছে, 65 মিনিট লাগতো কোনো ব্যাপার না, আমার নিজের একটা এক্সারসাইজ হয়ে যেত। 65 মিনিট লাগতো নিজের ক্লাস করতে যেতেন হ্যাঁ, আপনি না, পায়ে হেঁটে। পায়ে হেঁটে কিন্তু class করতে ভালোবাসার মানুষটি যেন ভালোভাবে যেতে পারে, হ্যাঁ, যেতে পারে। সেজন্য তার জন্য একটা আপনি টিউশনি, নতুন একটা টিউশন নেন নিলাম। এবং সেই টাকাটা তার পারপাজে খরচ করেন। কিছুটা পারপাস করে দিলাম। তো এটা চলছে, সেও যাচ্ছে, সেও নিতে চায় না, সেও চেষ্টা করছে কোনোভাবে রিক্সা ভাড়া 5 টাকা কমানো যায় কিনা, কোনোভাবে ইয়া করা যায় কিনা, সে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকে রিক্সা ভাড়া 5 টাকা কমানোর জন্য। আমি তোকে না করি না, এরকম কোনো দরকার নেই, ওদের মতো পুরো দরকার নেই। তো যাচ্ছে, মাঝে মাঝে এরকমও হচ্ছে যে ইউনিভার্সিটি যাচ্ছে, আমাকে ড্রপ করে চলে যাচ্ছে বা আমাকে নিয়ে চলে আসছে, এভাবে হচ্ছে। তো এরকম করে চলছে। তা আমাদের নর্মালি অন্য কোনো দিন দেখা না হলো, মেইনলি দেখা হতো বুধবার আর বুধবার আর শুক্রবার, কারণ হচ্ছে বুধবার আর শুক্রবার ওর অবশ্যই গানের ক্লাসটা থাকতো। গানের ক্লাসটা থাকতো, সেইভাবে সে দেখা হতো। তো এই চলছে আপনাদের জীবন, শুধুই ভালো লাগা, শুধুই ভালোবাসা, টুকটাক কষ্ট, যে কষ্টগুলোকে ম্যানেজ করার Manage জন্য করা আপনি যায়। হয়তো নিজে থেকে উদ্যোগী নিজের মধ্যে হচ্ছেন। ছিল। আর প্রত্যেকটা রিলেশনে কিছু কম্প্রোমাইজ থাকে, সেটাই। কম্প্রোমাইজ গুলো থাকে। তো আমাদের পারস্পরিক ভাবে যতটুকু কম্প্রোমাইজ করা দরকার ছিল একটু করতাম, কম্প্রোমাইজ করতে কোনো অসুবিধা ছিল না। আচ্ছা। কারণ হচ্ছে যাকে ভালোবাসি তার জন্য কম্প্রোমাইজ করাই যায়। আমার যেটা মনে হয়, কম্প্রোমাইজ করলে অন্য আমার পার্টনার কি কম্প্রোমাইজ করতে সেটা নিজে চিন্তা করা উচিত, নিজে যাকে ভালোবাসি তার জন্য কম্প্রোমাইজ করতে কখনোই দ্বিধা করা উচিত না। তো কম্প্রোমাইজ তো থাকবে, কিছু টুকটাক কম্প্রোমাইজ ছিল, টেনশন ছিল, থাকবেই, রিলেশনশিপে এটা আসি। আর আপনার ভালোবাসার দৃশ্যগুলো কিন্তু এক জায়গাতে এসে থেমে গেছে। Thanks for watching video. Please subscribe.